ভারতের নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বৈরাচার হাসিনাকে নির্লজ্জভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে। সেটা হারানোর দুঃখে, কষ্টে প্রতিশোধ নেওয়ার জন্য ভারত বাঁধ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ভাসিয়ে দিয়েছে। এমন বন্যা গত শত বছরেও কখনো হয়নি। দেশের মানুষ যখন কষ্টে আছে, আমার কিছু নাই আর। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভাঙ্গে গেছে কি, টাকার মতন কিছু নাই। যখন ছাত্ররা এবং দেশের সমস্ত জনগণ একসাথে এগিয়ে আসছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য, ঠিক তখনই এই আনসার বিদ্রোহটি হল। কেন? এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। কেন আনসাররা এই ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল, যাদের কারণে বাংলাদেশ পুনরায় স্বাধীন হল, একটা বিদেশি হাত থেকে স্বাধীন হল? বাংলাদেশে যেখানে ৯০% মানুষ মুসলমান, তারপরেও তারা ইসলামের পক্ষে কথা বলতে পারত না। কেউ ধর্মভীরু হলে তাকে নিয়ে আয়না ঘরে রাখা হতো। আমাকে মাগরিবের সালাতের পরে আমাকে মসজিদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তো পরবর্তীতে আমাকে প্রায় ২৩ দিন কোনো একটা জায়গায় একটা টয়লেটের ভেতরে আমাকে আটকে রাখা হয়। কোনো ধর্মভীরু মানুষের এই দেশ ও সরকারের উপর কোনো অধিকার ছিল না। বিভিন্নভাবে নাজেহাল, অপমান এবং বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হতো। দেশের মানুষের ওপর অন্যায়, অবিচার করা হতো। এই সব কিছু থেকে যেই ছাত্ররা পুনরায় স্বাধীনতা এনে দিল, তাদের উপর এই আনসাররা হামলা করল কেন? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাদের ইট পাটকেল ছোড়া, গুলি ছোড়া হচ্ছে এই মুহূর্তে। দর্শক আবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গুলি ছোড়া হচ্ছে ছাত্রদের উদ্দেশ্য করে। এই আনসাররা কারা? বাংলাদেশ আনসার বাহিনী হচ্ছে আধাসামরিক সহায়ক বাহিনী, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইন প্রয়োগের জন্য দায়ী। গত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় যেই আনসারদেরকে নিয়োগ করা হয়েছে তার বেশিরভাগই গোপালগঞ্জ থেকে, এবং তারা ছাত্রলীগ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার পর যখন সারা দেশ স্বাধীনতা উদযাপন করছে, এই গোপালগঞ্জের মানুষ তখন হাসিনা করে যাচ্ছিল, সেই স্বৈরাচারী ভারতের নিয়ন্ত্রিত দালাল সরকারের জন্য কান্নাকাটি করছিল। অগাস্টের ২৪-এ আনসাররা যখন ছাত্রদের উপর হামলা করল, তখন অনেকে আহত হল। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ছাত্র আন্দোলনের এক অধিনায়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাতের উপর আনসারের এই হামলা কি ছিল প্রথম হামলা? না, এই আনসারদের হামলার আগেও হাসনাতের উপর হামলা করে ভারতের এবং আওয়ামী লীগের দালাল, নির্লজ্জ, চতুর যমুনা টিভির জার্নালিস্ট রোকসানা আঞ্জুমান নিকোল। গত ১৫ বছর এই সমস্ত জার্নালিস্ট, যারা ভারতের ও আওয়ামী লীগের দালালি করেছে, পাচ্চেটে বিভিন্ন সুযোগের সুবিধা নিয়েছে, তাদের মানসিকতা হল অনেক নিচু। এখন যখন দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে, এদের পুরাতন শরীরের জমা সেই চর্বি তারা এখনও ছাড়াতে পারে নাই। এই কারণে এই সব চালাক এবং চতুর জার্নালিস্টদের সঙ্গে ডিল করতে গেলে খুব সাবধান হয়ে কথা বলতে হয়। এবং এই সব নির্লজ্জ দালালেরা সবসময় একটা নৈতিক চাপ ও ষড়যন্ত্র সৃষ্টি করে বাঙালিদের নাম খারাপ করার চেষ্টা করে। এই রকম একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে হাসনাত আবদুল্লাহ। ওনাকে প্রশ্ন করা হচ্ছে লুঙ্গি ড্যান্স গানটি তিনি শুনেছেন কি না। লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স। খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি ৩২-এর আশেপাশে শুনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় ইতিহাসে। আমি প্রশ্নটা ছিল শুনেছেন, শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি, এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি। জি। কত চতুরতা এবং চালাকির সাথে এই প্রশ্নটি করা হচ্ছে। এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে অনেক বড় একটা ষড়যন্ত্র। এইখানে ছাত্রদেরকে অসামাজিক ও অসভ্য বানানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদের নাম খারাপ করার চেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রকে আগেই বোঝা উচিত ছিল এবং পাল্টা প্রশ্ন করা উচিত ছিল। এটা কী ধরনের প্রশ্ন যে আমি গান শুনছি নাকি শুনি নাই? আপনি এই প্রশ্ন দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? যারা গান বাজিয়ে এই রকম করে নাচানাচি করে উপভোগ করেছে, তারা হচ্ছে সমাজের সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, অসভ্য, যে সম্মান করতে জানে না, অসামাজিক? না, মোটেও না। তাদের অপরাধটা কি? গান বাজিয়ে নাচানাচি করেছে নাকি করে নাই এটা পরের কথা। তা করার জন্য কি তারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট? ওদের চেয়েও নিকৃষ্ট যারা ছাত্রদের বুকে গুলি করেছে,
হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। কখনোই না, কখনো হতে পারে না। হাজার হাজার কম বয়সী অপ্রাপ্তবয়স্ক ছাত্র কেন পুলিশ এবং আর্মির গুলিতে নিহত হল? তাদের দাবি কি ছিল? তাদেরকে এভাবে কে মারল? জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে। যে রাজনৈতিক দল ছাত্রদেরকে এইভাবে হত্যা করল, সন্ত্রাসী বানানোর চেষ্টা করল, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল, তাদের পরিবারকে এইভাবে নাজেহাল করল, কত ছাত্রদের পঙ্গু করে দিল, অন্ধ করে দিল, সেই স্বৈরাচার দলকে আহত এবং অসম্মান করার জন্যই ছাত্রদের এইরকম আচরণ, অন্য কোনো কারণে না। আমি একটু বলছি, লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান। এটা 2013 সালে মুক্তি পেয়েছে সিনেমাটি, এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক, এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা। মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে। এখানে এই নির্লজ্জ চালাক জার্নালিস্ট উদাহরণ দিচ্ছে যে শাহরুখ খান তার এই ছবিতে এই গান বানিয়েছে একটা সিনিয়র অভিনেতা রজনীকান্তকে উৎসর্গ করে, কত সম্মান দিচ্ছে। আর এইখানে যেই দিন একটা দেশের এত বড় একটা নেতা মারা যায়, সেখানে তা উদযাপন করা হচ্ছে। তার মন্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একটা বড় ষড়যন্ত্র। এখন প্রশ্ন হল, ছাত্ররা এমন কেন করল, এবং কোন পর্যায়ে গেলে মানুষ এরকম আচরণ করে, অসম্মান করতে চায়? গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শোনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য। শেখ মুজিবুর রহমান কি ছিল, নায়ক নাকি খলনায়ক? আমরা কি একজন মানুষের জীবনের প্রথম অংশটুকু মনে রেখে পরেরটা ভুলে যাব? শেখ মুজিব পাকিস্তানের কাছে 6 দফা আন্দোলন দাবি করেছিল, সে ছিল স্বাধীনতা যুদ্ধের নায়ক। কিন্তু স্বাধীনতার পরে কি করেছে? ওই 6 দফার প্রথম দফাটি ছিল ডেমোক্রেসি অথবা গণতন্ত্র, যেখানে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকারকে গঠন করা হবে। জনগণের ভোটের অধিকারকে অবহিত করে জনগণের ভোটে যে ক্ষমতায় আসবে সেই সরকার গঠন করবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন শেখ মুজিব সরকার গঠন করল, সে সমস্ত বিরোধী দলকে বাতিল করে গণতন্ত্রকে একদম ধ্বংস করে দিল এবং একদলীয় সরকার গঠন করল, যার নেতা সে নিজেই। এই দেশে আর জনগণের শাসন থাকবে না, জনগণের বাছাই করা কোনো নেতা থাকবে না, আইনের শাসন থাকবে না। শেখ মুজিব যা বলবে সেটাই আইন, এবং আইন সবার জন্য সমান হবে না। অন্য কোনো দল গঠনের সুযোগ থাকবে না। সে বাংলাদেশের চিরজীবী নেতা হবে। এখন প্রশ্ন হল, একটা মানুষ যদি 50 বছর পর্যন্ত সৎ থাকে এবং 50 বছরে সে যদি ধর্ষণ খুনখারাপি করা শুরু করে, আপনি কি তার প্রথম 50 বছরের জন্য মনে রাখবেন? নাকি শেষ জীবনে যা পাপ করল, ধর্ষণ করল, খুন করল, এইগুলার জন্য মনে রাখবেন? পাকিস্তানের সময় সে গণতন্ত্র দাবি করেছিল। পরে ক্ষমতায় আসার পর তার পুরোপুরি উল্টো করল। তাকে প্রথমে গণতন্ত্র দাবি করার জন্য যদি সম্মান করা হয়, তাহলে ক্ষমতায় আসার পর যখন সে গণতন্ত্রকে ধ্বংস করল, সে কি ওই একই সম্মানের যোগ্য? মুজিবের এমন আচরণ হয়ে গিয়েছিল যে বাংলাদেশের সব মানুষ হচ্ছে তার দাস, আর সে হল বাংলাদেশের সব মানুষের রব। পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা একই পর্যায়ে নেমে আসে, সেও একই ধরনের কথা বলত। এতগুলো মানুষকে খাওয়াচ্ছে, সে পানি বন্ধ করে দিবে, বিদ্যুৎ বন্ধ করে দিবে। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই। সে হচ্ছে তার বাপের মতোই সবার রব, আর সবাই হল তার দাস। সে বিদ্যুৎ পানি বন্ধ করার কে? সে জনগণের প্রতিনিধি হতে পারে, কিন্তু মালিক না। ছাত্ররা এইসব দানব আকৃতির মানুষগুলোকে অসম্মান করার জন্যই, রাগ ও ঘৃণার চোটে তাদের গায়ে জ্বালা দেওয়ার জন্যই এই রকম আচরণ করেছে। বিনোদনের জন্য না, এতদিন ধরে সেই জমে থাকা রাগ ঘৃণা প্রকাশ করার জন্যই করেছে। এই কাজটা হয়তো ভালো হয় নাই, যেই প্রক্রিয়াতে করা হয়েছে সেইটা হয়তোবা শালীনভাবে হয় নাই। এই রকম আচরণ করার জন্য ছাত্ররা এখন সমাজের সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এর জন্য এখন তাদের ক্ষমাপ্রার্থী হতে হবে। দ্য গ্রেট বেঙ্গল, আমরা হিন্দি গান শোনা অথবা নাচানাচি করা এটাকে সমর্থন করি না। আমরা কারো মৃত্যুকে উদযাপন করাও সমর্থন করি না, এটাকে ভালো চোখে দেখি না। কিন্তু তারা যা করেছে, এইটা নিয়ে এত সমালোচনা হওয়ার মতো কিছুই না।
তারা কোনো অপরাধ করে নাই যে তাদের আইনের আওতায় আনতে হবে। কেউ যদি গান চালিয়ে উদযাপন করতে চায় সেইটা আমরা বন্ধ করতে পারি না। মানুষের বাক স্বাধীনতা থাকতেই হবে। আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। না, ঢাকার ইউনিভার্সিটি আমার আমরা প্রশ্ন শুনেছি। শুধু কত নাও আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি হাসনাত আব্দুল্লাহ, বেশ শুনেছি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়। আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি। এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি ডিফল্ট। এখন বিগত আপনি যে বললেন যে ট্যাগিং এবং ব্লেমিং এর যে বিষয়টি বা আমরা যে পিলো পাসিং হয়, অপরাধের যে পিলো পাসিং এর যে সংস্কৃতি গত 16 বছর ধরে ছিল, এই পিলো পাসিং এর সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে। আমাদের ফল্ট, লিমিটেশন এবং অ্যাকনোলেজ, আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না, সেটা আমি শুনেছি। প্রথমে কিন্তু আমি ডিজাইন করতে পারতাম, সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছি। হাসনাত, আপনি এই নির্লজ্জ, চালাক এবং চতুর জার্নালিস্টদের সামনে ক্ষমাপ্রার্থী হচ্ছেন কেন? ছাত্ররা এমন কি দোষ করল? এইরকম ক্ষমাপ্রার্থী হলে তো চলবে না। তাদের ষড়যন্ত্র বুঝে বুদ্ধির সঙ্গে সেটা জবাবদিহি দিতে হবে। এইসব জার্নালিস্টদের চোখের সামনে দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, দেশটা দ্বিতীয়বার স্বাধীন হল, তারপরও তাদের আনুগত্য আওয়ামী লীগ ও ভারতের সাথে। আওয়ামী লীগের, ছাত্রলীগের ক্যাডারদের প্রতি যাদের কুকর্ম এই জার্নালিস্টরা এত বছর লুকিয়ে আসছে, এদেরকে তারা একদিকে মিথ্যা প্রশংসা দিয়ে প্রচার করেছে, অন্যদিকে ওই স্বৈরাচারদের সমস্ত অপরাধ লুকিয়ে আসছে, মিথ্যা বলে আসছে। তাদের আনুগত্য এখনও ওই দলের সঙ্গেই। এই সমস্ত লোক, পুলিশ, জার্নালিস্ট, বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গায় এখনও রয়ে আছে। আজকে আমাদের দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমাদের বাঙালিদের সাবধান হতে হবে এই ধরনের মানুষদের থেকে এবং বুঝতে হবে এরা এখনও শেষ হয়ে যায়নি। এরা পালিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই সাপের মতো সবল দিবে। আর যদি কোনো সময় ওই স্বৈরাচার রাজনৈতিক দল আবার ক্ষমতায় আসে এবং ভারতের হাতের পুতুল হয়ে দেশ চালাতে আবার শুরু করে, তখন এই সমস্ত দানব আবার মাথা চাড়া দিয়ে উঠবে এবং আবার বিপদ হলে আবার ভারতে পালাবে। সাবধান হন, এদেরকে কিভাবে হ্যান্ডেল করা যায়, এদের ছোবল থেকে কিভাবে বাঁচা যায়, ষড়যন্ত্রের শিকার না হয়। হাসনাত সাহেব, আজকে এত বড় একটি পজিশন আপনি পেয়েছেন, এত বড় সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাকে জানতে হবে কিভাবে চতুর জার্নালিস্টদের হ্যান্ডেল করতে হয়। যতক্ষণ আপনারা রাস্তায় ছিলেন, যখন স্বৈরাচারের দল আপনাদের উপর গুলি করেছিল, যে কোনো সময় আপনারা যে কোনো কেউ মারা যেতে পারতেন, তখন আপনারা শুধু আল্লাহকেই ডেকেছিলেন। এই বিজয় আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এইটা আল্লাহর তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত। আপনারা কি এখন এই ধরনের চালাক এবং চতুর জার্নালিস্টদের পাল্লায় পড়ে এদের চতুর কথাবার্তায় আল্লাহর পথ ছেড়ে দিয়ে হকের পথ পরিবর্তন করে ভুল পথগামী হয়ে যাবেন? এতগুলো নেতার নাম বললেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, বাংলাদেশের বঙ্গবন্ধুকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা? আপনারা নিজেরা গিয়ে ফুল দিতে পারতেন কিনা? সেটা আপনারা কেন করলেন? আর যদি স্পেসিফিকলি সেখানে যদি কেউ ফুল দিতে যেয়ে থাকে, ছাত্র সমাজ 32 ছিল, যেহেতু আপনাদের অবস্থান করার কথা ছিল, ছাত্র সমাজ কেন তাদের প্রোটেক্ট করলো না? যে তারা শুধু ফুল দিতে গেছে, শুধু ফুল দেবে, তাদেরকে অ্যাটাক করা হলো, তারা কেউ কিছু বললো না কেন? দেখেন, এই চালাক, নির্লজ্জ, অসভ্য ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল জার্নালিস্টগুলাকে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের জনগণের সঙ্গে দেশদ্রোহিতা করেছে, 1975-এ জনগণের ভোটের অধিকার এবং সরকার বাছাই করার অধিকার কেড়ে নিয়ে মুজিব একাই মালিক হতে চেয়েছে, বিধাতা হতে চেয়েছে। এরপর আওয়ামী লীগ তাকে গায়ের জোরে বাঙালিদের ঈশ্বর বানানোর চেষ্টা করেছে, যেখানে তার নিজের মেয়ের মুখের কথা যে বাঙালিরা তাকে হত্যা করেছে প্রত্যাখ্যান করেছে। তার মৃত্যুর পর তার লাশ পড়েছিল, কেউ দেখতে আসে নাই। এত বড় একটা ঘটনা বাংলাদেশে কি কোনো লোক জানতে পারলো না? কেউ কোনো পদক্ষেপ নিল না? ওই লাশ পড়ে থাকলো 32 নম্বরে, কেন? সে উত্তর আমি এখনো পাইনি। ইতিহাস বলে যে সবাই মিষ্টি বন্টন করেছে,
This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder because lately he had lost his hold on the country, led it into a tailspin of economic chaos, despite billions in economic aid. বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর সেই লোককে জাতির পিতা বানানোর চেষ্টা করছে এই দালাল জার্নালিস্ট। তার মৃত্যুতে কেন দুঃখ প্রকাশ করে না, সেটা হলো জাতির এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ককে প্রশ্ন করছে। কত বড় নির্লজ্জ, বেয়াদব এবং কত বড় সাহস তাদের। আচ্ছা ভাই, মানে দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি। কথাটা হচ্ছে, মানে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না, এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন, যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয়, আমাদের সবাইকে দায় নিতে হবে, আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন, কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি। কেন? হয়তো এমন হতে পারে করতে দেয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি, বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল একটিতে কোনো কিছু আসে নাই। তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি, ওই দায়িত্বটা আপনার উপর বর্তায়। সেম ভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য, ইভেন ইফ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদেরও অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল, আপনি যখন ঘেটে দেখেছেন, রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তো তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি। যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। রিজন কি? রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি, আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার। তবে আমরা এটুকু বলছি, আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা, আজকে 2024 সালের এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে, ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15ই আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15ই আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে, পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল, যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি, বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে, ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল। আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, দেশের বাইরে পাচার করছেন, তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না? বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না। আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক সার্জিস আলম, ওনার কত ধৈর্য, কত ভদ্র, কত নম্র, কত সুন্দর করে উত্তর দিলেন। বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে কত ছাত্র মারা গেল, এতগুলো অপ্রাপ্ত বয়সের সন্তানের মা বাবা পাগল হয়ে যাচ্ছে, এখনও কত মানুষ পঙ্গু হয়ে গেছে। তার জন্য ভারতের কোনো খবরের কাগজে এতটুকু হুহুকার নাই। কিন্তু 2-4টা বিচ্ছিন্ন ঘটনায় যেখানে সংখ্যালঘু মারা গেছে, ওই 2-4টা নিয়ে তাদের এত মাতামাতি। আর হাজার হাজার বাঙালি ছাত্র মারা গেল কয়েকদিন আগে, তাদের জন্য কোনো কষ্ট নাই, প্রতিবাদ নাই। তারা মুসলমান ছিল এই কারণে। হিন্দু হলেই তার জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমান হলে তাদের জীবনের দাম নাই। আমাদের অনেক কেরাসিন নিচ্ছে, কেরাসিন নিয়ে কয়েকদিন বলে আমাদের মধ্যে কেরাসিন দিয়েছে, সিন্দি আল্লাহ কেরাসিন এরা নিচ্ছে, অন্য তো কেউ নেয় নাই।
এই নিচে গেছে এই নিয়ে দুইটা গেছে নিচে এটা দুইটা গাছে নিচে দুইটা গাছে নি এই মন্দির চারিপাশে দিই যপনে এই কয়ে মানুষের দিয়েছে দিয়ে চলে গেছে এটা মিথ্যা কথা তো আমরা তো পুরো বাড়ি শোষা না বাচ্চা আসতে বেয়ারি যপন লাঠি করে উলে ধরছে আর কি, ঠিক আছে। এবং তো আমার আম্মু বলছিল যে ক্যাশ রেন্টাল নিয়ে আসার জন্য, তা আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মেয়ের যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি। তো হয়তো আমার সময় হয়তো আমার বদলে হয়তো ছিদ্র ছিল বা যেটাই হোক হয়তো করতে পারে, ঠিক আছে, কিন্তু হয়তো আমি জানি না। কিন্তু পরবর্তীতে 1:30 বা 9টার দিকে যখন এটার গন্ধটা বেরোচ্ছে, আমি আসলে ওই খেয়ালের বলে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাইতে ভুলে গেছি। তবে আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের পাড়া প্রতিবেশী এবং পাড়া প্রতিবেশীরা যারা আছে সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করে। ভারত তার নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকারের পতন কখনো গ্রহণ করতে পারে নাই। তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্র করে আসছে। ভারত প্রথমে তার দালাল জার্নালিস্টদের দিয়ে ষড়যন্ত্র করছিল, তারপর ত্রিপুরার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ডুবিয়ে দিল। এখন ফারাক্কা বাঁধও খুলে দিয়েছে। ভারত যেহেতু তাদের সরাসরি আর্মি দিয়ে কোনো কিছু করতে পারছে না, তাই ওইসব দালাল, প্রক্সি এবং যারা ভারতের স্বার্থে এতদিন কাজ করছিল সেই সব ব্যক্তিরাই, যারা পুলিশ, আর্মি, আনসার, জার্নালিস্ট এবং বিভিন্ন জায়গায় রয়েছিল, তাদেরকে দিয়ে বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে দিতে চেষ্টা করছে এবং অন্যদিকে বিভিন্ন বাঁধ খুলে দিয়ে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির চেষ্টা করছে। হ্যাঁ, হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ভারত অনেকখানি নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু যে মানুষগুলো ভারতের দালাল, গুপ্তচর ইত্যাদি, তারা কিন্তু এখনও মিশে আছে সব জায়গাতে, পুলিশ, আনসার, আর্মি এবং বিভিন্ন জায়গায়। এই ব্যক্তিকে কে বসাল? সে কে ছিল? সে ছিল ছাত্রলীগের ক্যাডার। সে কি কোনো সময় ভারতের নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার চেয়েছিল? সে এখন তাহলে এখানে কি করছে? স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর কে এই লোক যে সবাইকে বলছে তার উপর ভরসা রাখতে? তাকে কে বসাল? এবং সে কার আত্মীয়? স্বৈরাচার হাসিনার আত্মীয় স্বজন, নিজের পক্ষের লোকদের, যাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়েছে, তাদের আনুগত্য, বিশেষতা কাদের সঙ্গে? বিআইডব্লিউটিএ যে আছে তাদের প্রচুর স্পিড বোট এবং অন্যান্য নৌযান আছে। বলা হচ্ছিল যত বেশি সম্ভব এই নৌযানগুলো দুর্গত এলাকায় পাঠানো হোক, কিন্তু এটা পাঠানো হচ্ছিল না। আজ ভোর 4টায় কয়েকশো স্টুডেন্ট গিয়ে বিআইডব্লিউটি এর কার্যালয়ে গিয়ে সেটা ঘেরাও করেছেন। সেখানে উপদেষ্টা নাহিদ ওখানে গেছেন। নাহিদ গিয়ে সেই কর্মকর্তাকে চাপ দিয়ে এটাতে রাজি করিয়েছেন। আপনার শুধু সরকারি না, বেসরকারি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করুন, হ্যাঁ সবগুলোকে বলে দেন এটা একদম প্রধান উপদেষ্টা থেকে নির্দেশ আছে। আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ, তারা কি বিলুপ্ত হয়ে গেছে? তাদেরকে দেখে মনে হবে তারা বাঙালি, কিন্তু তারা বাঙালি নয়। তাদের বিশ্বস্ততা হচ্ছে ভারতের সঙ্গে, তারা আসলে ভারতের রয়ের একটা ব্রাঞ্চ। সেই ছাত্রলীগ আবরার ফাহাদকে হত্যা করল, তার অপরাধ কি ছিল? সে ফেসবুকে ভারতকে একটু উপহাস বঙ্গ করে কমেন্ট করেছিল, এর জন্য তাকে এমনভাবে অত্যাচার করে মারা হল। সেই ছাত্রলীগ বাস্তবে ভারতেরই গুপ্তচর, তারা ভারতের স্বার্থে কাজ করে যাচ্ছে। সুতরাং ভারতের গুপ্তচর ও দালাল, যারা পুলিশের মধ্যে, আর্মির মধ্যে, আনসারের মধ্যে, সরকারি এই অ্যাডভাইসারদের মধ্যে, স্কুল কলেজের শিক্ষক, ভার্সিটির প্রফেসর, মিডিয়ার জার্নালিস্টদের মধ্যে, বিভিন্ন প্রশাসনের মধ্যে, আমাদের সব জায়গায় দেখতে হবে কোথায় এই দালালেরা লুকিয়ে আছে এবং খুঁজে বের করতে হবে। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে এবং সচেতন হতে হবে, না হলে আমরা আবার স্বাধীনতা হারিয়ে ফেলব। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও লাইক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দ্য গ্রেট বেঙ্গলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।